বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকই থাকবে। এই সম্পর্ক বিষয়ে আগাম ধারণা রাখা উচিত নয়। নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, দিল্লির বিরুদ্ধে প্রতিবেশী দেশের রাজনীতি নিয়ন্ত্রণের ধারণা সঠিক নয়, এটি সম্ভবও নয়। প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক বহুল চর্চিত এক বিষয়। সম্প্রতি মালদ্বীপ, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় নতুন যে সরকার এসেছে তাদের কেউই সেই অর্থে ভারতপন্থী নয়। বিশেষ করে মালদ্বীপ এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চীনপন্থী। আর শেখ হাসিনা সরকারকে অতিমাত্রায় গুরুত্ব দেওয়ায়, তার পতন হওয়ায় নতুন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকই থাকবে। বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে আগাম কিছু না ভাবার আহ্বানও জানান তিনি। সম্পর্ক নিয়ে আগাম ধারণা করা ঠিক হবে না। এমন ধারণাও রাখা যাবে না যে ভারত তার প্রতিবেশীর রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাইছে, আর এমনটা সম্ভবও নয়। শ্রীলঙ্কা ও বাংলাদেশের নতুন সরকার ভারত বিরোধী আচরণ করছে কিনা এমন প্রশ্নে কৌশলী জবাব দেন জয়শঙ্কর। বলেন, নিজস্ব নীতিতে চলার অধিকার আছে সবার, যেখানে হস্তক্ষেপ করতে চায় না ভারত। At the end of the day, each one of our neighbors would have, their own particular dynamics. দিনের শেষে প্রতিটি প্রতিবেশী তার নিজস্ব গতিতে নিজস্ব চিন্তাধারায় চলবে। আমরা তাদের বলবো না যে আমাদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নাও, তেমনটা আমরা চাইও না। প্রতিটি দেশ নিজের পছন্দ অনুযায়ী নীতি ঠিক করবে, এটাই স্বাভাবিক। এছাড়া অন্য প্রতিবেশী দেশের চেয়ে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট কিছুটা আলাদা বলেও মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধভাবে যুক্তরাজ্যে গড়া সম্পদ জব্দ করে তার অর্থ বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন লেবার পার্টির এমপি আফসানা বেগম। জাতীয় অপরাধ সংস্থার পরিচালকের কাছে লেখা চিঠিতে এই দাবি জানান তিনি। এতে বলা হয়, ভবিষ্যতে যুক্তরাজ্য সরকারের আর্থিক খাতে গ্রহণযোগ্যতা ও আস্থা ফিরিয়ে আনতে অবৈধ সম্পত্তি জব্দের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এছাড়া সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগের তদন্তের দাবিও জানান ব্রিটিশ এমপি। আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ থেকে অর্থ পাচার করে যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ির মালিক হয়েছেন সাইফুজ্জামান, যার বাজার মূল্য $৩২ কোটি। এর বাইরে যুক্তরাষ্ট্র ও দুবাইও রয়েছে তার বিপুল সম্পদ। আওয়ামী লীগকে ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি দাবি করেন তিনি। আগামী 18 মাসের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেয়া বক্তব্যে সন্তোষ জানিয়ে জয় বলেন, এই সময়সীমা তার প্রত্যাশার চেয়েও বেশি। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের উপর নিষ্ঠুরতা চালাচ্ছে অভিযোগ করে জয় বলেন, এটি বিশ্ববাসীকে জানাতে চান তিনি। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি একান্ত তার নিজের বলেও উল্লেখ করেন জয়। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। লেবাননে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, দফায় দফায় চলছে বিমান হামলা। এতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 569 জনে। জবাবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। শুরুতে পেজার ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে হেজবুল্লাহর মনোবল গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে ইসরায়েল। এরপর গেল কয়েকদিনে লেবাননে অন্তত 37টি শহর ও গ্রামে চালানো হয়েছে বিমান হামলা। হেজবুল্লাহর 16 স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয়েছে বোমা। নিহতদের তালিকায় সাধারণ লেবানিজের সাথে আছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর একাধিক শীর্ষ নেতা। হামলার প্রতিক্রিয়ায় এবার তেল আবিবে মোসাদের সদর দফতরে হামলার দাবি করেছে হেজবুল্লাহ। বুধবার সকালে কাদের ওয়ান নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার তথ্য নিশ্চিত করেছে গোষ্ঠীটি। যদিও সতর্কতা সাইরেন শোনার পর ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। চলমান সংঘাতে আতঙ্কে ঘরবাড়ি ছেড়েছেন লেবাননের দক্ষিণাঞ্চলের মানুষ। বেশিরভাগই খুঁজছেন নিরাপদ আশ্রয়।
গেল ৩৪ বছরে এমন ভয়াবহ হামলা দেখেননি তারা। সীমান্ত এলাকা ছেড়ে পালিয়েছেন ১ লাখের বেশি লোক। এসব হামলার কারণে বন্ধ দক্ষিণের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। কিছু স্কুলকে রূপান্তরিত করা হয়েছে আশ্রয় কেন্দ্রে। চলমান সংকটে ইসরায়েল হেজবুল্লাহকে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের বেপরোয়া আগ্রাসনে চটেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্যে বলেন, যেভাবে হিটলারকে থামানো হয়েছিল সেভাবেই নেতানিয়াহুকে থামানো উচিত। আজ থেকে ৭০ বছর আগে হিটলারকে যেভাবে থামানো হয়েছিল ঠিক একইভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামাতে হবে। তার নির্দেশে চলা হত্যাকাণ্ডকে রুখতে হবে, মানবতার জোটকে আবারও সক্রিয় হতে হবে। কয়েকদিন ধরে লেবাননে ইসরায়েলের হামলা ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি হয়েছে যুদ্ধের শঙ্কা। দুপক্ষকেই সংযত থাকার আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ফের হত্যার হুমকি এলো রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর। মার্কিন গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে আসা এমন সতর্কবার্তার পর ট্রাম্পের প্রচারণা শিবিরেও বেড়েছে উত্তেজনা। এমন অবস্থায় সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে আরও সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। প্রেসিডেন্ট নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে মার্কিন মুলুকে ততই বাড়ছে উত্তেজনা। এবার ট্রাম্পের প্রচারণা শিবিরে চাউর হলো নতুন খবর। সাবেক মার্কিন প্রেসিডেন্টকে হত্যায় ইরানের হুমকি রয়েছে বলে সতর্ক করেছেন খোদ মার্কিন গোয়েন্দারা। তবে গোয়েন্দাদের এই দাবির বিষয়ে বিশদ কিছু জানানো হয়নি। এছাড়া ট্রাম্পকে হত্যার হুমকির বিষয়টি নতুন করে এসেছে নাকি পুরনো স্পষ্ট করা হয়নি সেটিও। অন্যদিকে ইরান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আসেনি কোনো তাৎক্ষণিক মন্তব্য। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিও ট্রাম্পকে হত্যার বিষয়ে ইরানের হুমকির কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলার জন্য রিপাবলিকান এই প্রার্থীকে হত্যার চেষ্টা চলছে বলে সুনির্দিষ্ট অভিযোগ তুলেছে ট্রাম্পের প্রচারণা শিবির। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন ইরানের তরফ থেকে তার জীবনের উপর বড় ঝুঁকি রয়েছে। গেল ১৩ জুলাই পেনসিলভেনিয়ায় একটি সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে ছোড়া হয় গুলি। সেবার অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও গুলিতে নিহত হন একজন। এ হামলার পেছনে কোনো মোটিভ পাওয়া যায়নি। এর কয়েক সপ্তাহ পর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজ গলফ ক্লাবে খেলার সময় ট্রাম্পকে গুলি করে হত্যা চেষ্টা করে এক দুর্বৃত্ত। এই দুটি হত্যা চেষ্টার তদন্তে আলাদাভাবে কাজ করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তবে এখনো পর্যন্ত ইরানের সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। এদিকে সাবেক প্রেসিডেন্টকে নিরাপদ রাখতে কাজ করছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। মোর্শেদ শোভন, চ্যানেল 24। ভারতের জম্মু কাশ্মীরে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের বিধানসভা নির্বাচনের ভোট। বুধবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। এ দফায় নির্বাচন হয় ২৬টি আসনে। প্রতিদ্বন্দ্বিতা করেন ২৩৯ জন প্রার্থী। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ, কংগ্রেসের তারিক হামিদ কাররা, বিজেপির রবীন্দ্র রায়না সহ বেশ কয়েকজন। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ে ৫৪%। সবচেয়ে কম ভোট হয় শ্রীনগরে। ১ অক্টোবর হবে তৃতীয় দফার ভোট। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। আবার স্বাগত, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। ১৫০ বছরের ইতিহাসের সমাপ্তি। কলকাতায় বন্ধ হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ট্রাম। মডেল হিসেবে এখন থেকে মাত্র একটি রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যানজট ও দুর্ঘটনা এড়াতেই ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ট্রাম নিয়ে এমন হাজারো আবেগী কথামালা কলকাতাবাসীর হৃদয় জুড়ে। সব ভালোরই একদিন শেষ হয়। ছুটে চলার সময়ে এবার বিদায়ের ঘণ্টা বাজলো ট্রামেরও। ঐতিহ্য আর ভালোবাসার ১৫১ বছরের সেতু বন্ধনটি অবশেষে ছিন্ন হলো। ধীর গতি ও আকারে ছোট এই বাহন হালামলে বড্ড বেমানান। তারপরও রাজপথের মাঝ দিয়ে এতদিন চলছিল ধুঁকে ধুঁকে। এবার পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর জানায় ট্রাম পরিচালনায় আর আগ্রহী নয় রাজ্য সরকার।
বালিগঞ্জ ধর্মতলা ও শ্যামবাজার ধর্মতলা রুটে শেষ যে দুটি ট্রাম চলতো সেটি আর চলবে না। আজকের অবস্থার মধ্যে দাঁড়িয়ে কলকাতায় ট্রাম চালানো সম্ভব নয়। আমরা একটিমাত্র রুটের জন্যই ভাবছি। কলকাতায় ট্রাফিক যেভাবে কন্ট্রোল হচ্ছে এটাকে আমাদের বজায় রাখতে হবে। সাধারণ মানুষের যাতায়াতের বাহন হিসেবে ট্রামের যাত্রার ইতি ঘটলেও স্মৃতিরোমন্থনের সুযোগ থাকছে। পর্যটকদের জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত চলবে একটি ট্রাম। 15 বছর আগেও 1 ডজন রুটে সচল ছিল এই যান, তাই ঐতিহ্য রক্ষায় ট্রাম বন্ধের বিপক্ষে নাগরিকদের একাংশ। ট্রামটা তাড়াতাড়ি গতি নেই বলে তাকে উঠিয়ে দিতে হবে, এরকম কোনো এটা ঠিক জিনিস না, কারণ এটা একটা ঐতিহ্য ধরে রেখেছে। ট্রামকে পুরোপুরি তুলে দেওয়া এটা যেন কোথাও একটু মানতে অসুবিধাই হয়, কারণ ট্রামের একটা উপকারিতা হচ্ছে ট্রাম একটি পরিবেশ বান্ধব একটি পরিবহন। 1873 সালে উপমহাদেশের প্রথম কলকাতায় চালু হয় ঘোড়ায় টানা ট্রাম। 19 শতকের শুরুতে যাত্রা শুরু করে বিদ্যুৎ চালিত ট্রাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মোটা অঙ্কের ডলার খরচ করে প্লেনে চেপে প্রায় ভিক্ষা করতে বিদেশে যাচ্ছেন পাকিস্তানের ভিক্ষুকরা। পাকিস্তানে ভিক্ষাবৃত্তি বেআইনি হলেও এখন দেশ ছাপিয়ে দেশের বাইরে গিয়ে অধিক লাভের আশায় এমনটি করছেন অনেকে। পাকিস্তানের ভিক্ষাবৃত্তিকে আইনের আওতায় আনার জন্য সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ। পাকিস্তানে ভিক্ষাবৃত্তি এখন আন্তর্জাতিক ব্যবসায় পরিণত হয়েছে। বিমানে চেপে দল বেঁধে মধ্যপ্রাচ্যে পাড়ি জমাচ্ছেন দেশটির ভিক্ষুকরা। এমন ঘটনা আজব শোনালেও একেবারে নতুন নয়। ভিক্ষার জন্য তাদের পছন্দের শীর্ষে রয়েছে সৌদি আরব। তাই হজের অজুহাতে সৌদি আরবে প্রবেশ করছেন তারা, কেননা হজ ভিসায় দরকার হয় না জটিল কোনো নথিপত্রের। দেশটির আইন অনুযায়ী ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ হলেও পাকিস্তানের লক্ষ লক্ষ মানুষ তাদের আয়ের একমাত্র উৎস হিসেবে বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তিকে। দেশটির শহর কিংবা গ্রামের রাস্তাঘাটে হরহামেশাই চোখে পড়ে বিপুল সংখ্যক ভিক্ষুককে। কিছু অঞ্চলের সব বাসিন্দাই ভিক্ষাকে পেশা হিসেবে বেছে নিয়ে হয়ে উঠেছেন ধনী। দেশটিতে ভিক্ষুকদের রয়েছে শক্তিশালী নেটওয়ার্ক। গত মাসে মুলতান বিমানবন্দর থেকে সৌদি আরবগামী একটি ফ্লাইট থেকে 16 জন ভিক্ষুককে নামিয়ে দেয় পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি। এর 1 সপ্তাহ পর আরও 8 জনকে একই বিমানবন্দর থেকে নামিয়ে দেয়া হয়। এরা সবাই দক্ষিণ পাঞ্জাবের বাসিন্দা। ভিসা প্রক্রিয়ার জন্য এজেন্টদের 1,85,000 রুপি দিয়েছেন বলে জানান তারা। এদিকে সৌদি আরবে ভিক্ষুক বাড়তে থাকায় পাকিস্তানকে সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় উমরা আইন চালুর সিদ্ধান্ত নেয়। তবে বিদেশে ভিক্ষুক যাতায়াত বন্ধ করতে কোনো শক্তিশালী পদক্ষেপ কখনোই নেয়নি পাকিস্তানি সরকার। ইফশিতা জামান, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এই ছিল আজকের আয়োজন। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।